আমাদের মাঝে উপস্থিত রয়েছে ব্যবসায়িক সমিতির সভাপতি প্রকাশ চন্দ্র মহাশয়, রয়েছে কালিয়াগঞ্জের চেয়ারম্যান সম্মানীয় অনিবাস শাহ মহাশয়, রয়েছে সুচিবাবু অ্যাডভাইজারি কমিটির সদস্য রয়েছে। আপনারা যারা এই যে ব্যবসায়িক সমিতি যারা সদস্যরা রয়েছে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুগণ, আজকে আমি রায়গঞ্জ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণনগর হিসাবে এসেছি, কিন্তু আমার মূল পরিচয় আমি একজন ব্যবসায়ী। আর সেখান থেকে আমি পলিটিক্সে আসি কিছু সমাজসেবামূলক কাজ করে। আর সমাজসেবামূলক কাজ করতে গিয়ে আমার প্রধানত মনে হলো যে এই সমাজে অনেক দুঃখ কষ্ট বেদনা রয়েছে, সেটা একটা কৃষ্ণ কল্যাণের পক্ষে মেটানো সম্ভব। সেটা যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি এসে আমি যদি ভালো কাজ করতে পারি, তাহলে মনে হয় বেশি লোকের পরিষেবা দিতে পারি। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি 2021-এ রাজনৈতিক নিজের যাত্রা চালু করলাম। আর 2021-এ আমি বিধানসভায় পাঠিয়েছিলাম রায়গঞ্জ থেকে আমি জয়যুক্ত। রায়গঞ্জ থেকে আমি জয়যুক্ত হয়েছিলাম। সে লড়াইটা অনেক কঠিন লড়াই ছিল, কিন্তু রায়গঞ্জের ওই লড়াইয়ে রায়গঞ্জের ব্যবসায়ীদের আশীর্বাদ আর ভালোবাসা আমার উপরে ছিল। তো সেই জন্যে আমি সফল হয়েছি। সেই জন্য আমার কাছে আমার 3 বছর জায়গায় দাঁড়িয়ে গেল। আমার কাছে যদি কোনো ব্যবসায়ী বন্ধুরা আসেন, কোনো কাজ নিয়ে আসেন, আমি কিন্তু প্রাথমিকতা দিয়ে সেটা কিন্তু নিজের যতখানি চেষ্টা আছে সেই চেষ্টা দিয়ে পূরণ করার চেষ্টা করি। অনেক কাজ আমি হয়তো করেছি, কিছু কাজ চেষ্টা করেছি, হয়তো বা হয়নি, অর্ধেক হয়েছে, কিন্তু আমার চেষ্টার মধ্যে কোথাও কোনো ত্রুটি ছিল না, এটা আমি বলব। তারপর আমি একজন শিল্পপতি হিসাবে যদি আমি তার পাশাপাশি একজন সাংসদ হয়ে যদি দিল্লি চলে যাই, তাহলে আজকে অনেক শিল্পপতির সাথে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমার যোগ সংযোগ রয়েছে। তাদেরকে যদি আমি রিকোয়েস্ট করি যে আমার সাংসদ দিকে তোমরা ইনভেস্টমেন্ট করো, এখানে ফ্যাক্টরি লাগাও, কোনো রকম অসুবিধা হবে না, তাহলে আমার মনে হয় কিছু ইনভেস্টমেন্ট আমরাও এখানে নিয়ে আসতে পারবো। আর এখানেও বড় কিছু ফ্যাক্টরি করা যেতে পারে, তাতে অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হবে। আর একটা যখন ফ্যাক্টরি যখন লাগে, তার র মেটেরিয়াল থেকে চালু করে তার প্রোডাক্ট বাই প্রোডাক্ট এগুলো কিন্তু অনেক ট্রেনিংয়েরও স্কোপ থাকে। একটা বড় ধরনের ইন্ডাস্ট্রি আসলে পড়ে। তো এখন যেমন অনেক বিজনেসে কম্পিটিশন আছে, আমরা ব্যবসায়িকরা মানে কম্পিটিশনে করছি আজকে দিনে। মানে যদি একটা নতুন বিজনেসের অপরচুনিটি আসে, নতুন ট্রেনিংয়ের যদি জায়গা খুলে, তাহলে আমি মনে করি এটা ব্যবসায়িক বন্ধুবান্ধবের জন্য এটা ভালো হবে। আমার প্রয়াস, আমার চেষ্টা থাকবে। আর তারপর আমি যেহেতু একজন ব্যবসায়ী, তো ব্যবসায়িকদের বেদনা, ব্যবসায়িকদের চেতনা আমি কিন্তু ভালো বুঝি। আর পিএসসি আমি চেয়ারম্যান ছিলাম, তো পিএসসি চেয়ারম্যানের 1.5 বছরের মধ্যে আমি কিন্তু বিভিন্ন ফর্মালিটি কি হওয়া উচিত সেটা সম্পূর্ণ হওয়া কিন্তু অনেক ধারণা রয়েছে। তো আজকে আমরা যদি এখান থেকে আমি এটা মনে করি, যদি আমি সাংসদ হয়ে যদি দিল্লিতে যাবো, সার্বিক উন্নয়ন করতে পারবো এটুকু আশা রাখি। কেননা আমি রায়গঞ্জ বিধানসভা একজন এমএলএ ফান্ড যেটা বছর ধরে 70 লক্ষ টাকা হয়, আমি গত বছর রায়গঞ্জ বিধানসভায় 97 কোটি টাকা কাজ করেছি। আর 3 বছরে 200 কোটি টাকা কাজ করেছি। তার টোটাল হিসাব নিকাশ আমার কাছে রয়েছে। আমি একটা কর্মসূচি দিয়েছিলাম, প্রত্যেক বছর আমার নিজের রিপোর্টটা বিধায়ক আপনার দরজায় একটা লিফলেট ছাপিয়ে আমি কি কি কাজ করেছি সেটা দরজায় দরজায় আমি কিন্তু পৌঁছে দিয়েছি। আজকে
ভাবে না কে রেশন কার্ড সংশোধন করিয়েছে, কেউ আধার কার্ড, কেউ পেনশনের জন্য আমরা পেনশন করে দিয়েছি, এই ধরনের কোথাও কাউকে ব্লাড লাগবে এতদিন ব্লাড জোগাড় করে দিয়েছি। এমনি বিভিন্ন প্রত্যেকের কাজ আমার কিন্তু একটা রিপোর্টিং সিস্টেম আছে, ওর মধ্যে আমার থাকে। আমরা মানে 2021 সালে 1,65,000 ভোট হয়েছিল বিধানসভা, আর আমি এখন পর্যন্ত 1,55,904 জনকে পরিষেবা দিয়েছি। কোন ডেটে কোন দিনে কি কি পরিষেবা দিয়েছি সেগুলো আমার কাছে রেকর্ডে রয়েছে। তো আজকে আমার একটা প্রাথমিকতা থাকবে, আমি যদি সাংসদ হই তাহলে আমি কি কাজ করবো এরকম আপনাদের জানার হয়তো ইচ্ছা রয়েছে। আমার যেমন প্রাথমিকতা থাকবে স্বাস্থ্য আর শিক্ষা ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, আর পাশাপাশি আমাদের এখান থেকে সাউথগান্ধী দূরপাল্লার ট্রেন চলে না, ডাইরেক্ট কোনো ট্রেন নেই, বিশেষ করে ব্যাঙ্গালোর, চেন্নাই আর হায়দ্রাবাদ এই তিনটে জায়গাটার ট্রেন চালানো খুব দরকার। কারণ আমাদের এই এলাকার বহুত মানুষ সাউথে চিকিৎসার জন্য যান, আর এখানে ট্রেন সরাসরি না থাকার জন্য তারা মানে অসুবিধাই হচ্ছে। তো এই প্রাথমিকতা থাকবে। বাকি আমি 7টি বিধানসভা, যেটা বেশি উত্তর বিধানসভার কি নিডস আছে সেটা আমি রাইটার করেছি, আর আগামী দিনে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করবো। আমার মাস্টার প্ল্যান তৈরি করি কারণ একটা এমপি লেট ফান্ড 5 কোটি টাকা বছর পেতে পারে, আমার কাছে 25 কোটি টাকা 5 বছরের জন্য হবে। কি হিসেবে ধাপে ধাপে আমি খরচ করবো, নিডসের উপরে খরচ করবো, আর কত টাকা আরো আমি মানে ডিক্লেয়ার বানিয়ে এবং প্রজেকশন বানিয়ে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারবো, সেই দিকটাও আমি দেখবো। কারণ এখানে বেসিক নিডস আমাদের অ্যাকচুয়ালি রায়গঞ্জ লোকসভাটা পশ্চিমবঙ্গের কিন্তু একটা কেন্দ্রবিন্দু। আজকে এখানে থেকে কলকাতার যত দূরত্ব আর সমুদ্রত্ব প্রায় কুচবিহারে রয়েছে, তো লজিস্টিকগতভাবে রায়গঞ্জ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা রায়গঞ্জের কিংবা রায়গঞ্জের পার্শ্ববর্তী কালিয়াগঞ্জ বলুন, হেদরাবাদ বলুন, করঞ্জিনী বলুন, গোয়াল বলুন, চাকুলিয়া, ইসলামপুর, এইসব 7টি এই বিধানসভায় সার্বিক উন্নয়ন হিসাবে হয়, সেদিকে আমাদের নজর থাকবে, আমার নজর থাকবে। আজকেও মানে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, উনিও আজকে বলে গেলেন সবাই যে কৃষ্ণপল্লী জিতে গেলে এই এলাকার দেখার দায়িত্ব আমি নিজের ঘরে নিচ্ছি। আর আরেকটা কথা, কারো আলোচনা সমালোচনা করা উচিত না, আমি করতেও চাই না, কিন্তু আমরা আমাদের একটা খুব ভোগ ছিল প্রধানমন্ত্রী এলেন, তো আমরা উত্তর দিনাজপুরবাসী হিসাবে একটা এক্সপেকটেশন ছিল যে উনি কিছু ডেভেলপমেন্টের কথা বলবেন, কিছু উন্নয়নের কথা বলবেন, কিছু ভালো ভালো প্রকল্প কথা বলবেন, কিছু প্যাকেজ আমাদের জন্য দেবেন। কিন্তু সত্যি আমাকে খুব দুর্ভাগ্যের সহিত বলতে হচ্ছে উনি শুধু সন্দেশ করি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালা ছাড়া নিজের ভাষণে আর কিছু করেন। তো আগামী দিনে মানে এখানকার জন্য উন্নয়নের জন্য আপনারা, কেননা আজকে মানে ভারতবর্ষব্যাপী যেটা এখন মানে ইলেকশনের যেটা পজিশন আসতেছে, যে আজকে যেটা বলা হচ্ছিল, টিভিতে দেখা হচ্ছিল, সেটা শুধু বিজেপি বলেছিল যে কিংবা 400 বার আর পশ্চিমবঙ্গের 42টা। কালকে আপনারা দেখেছেন, কালকে 3 জায়গায় ইলেকশন হয়েছে, কুচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার। অলরেডি ওখানে পূজা মিছিল তৃণমূল কংগ্রেস করেছে, 3টে জায়গায় তৃণমূল কংগ্রেস ভালোভাবে জিতছে। আজকে দেখুন এখানে আমি দেখে দিচ্ছি 100% রাজনীতি চলতেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানে যাতে ডেভেলপমেন্ট স্তব্ধ হয়ে যায় তার রাজনীতি চলছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের থেকে এগুলো সরকার 3 বছরে 4,60,000 কোটি টাকা ট্যাক্স দিয়ে, আজকে আমরা সবাই ট্যাক্স দিই, গরিব থেকে গরিব মানুষ ট্যাক্স দেয়। কারণ যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চিনি, চাল, সাদা ইত্যাদি জিনিস রয়েছে, সবাই ট্যাক্স দিচ্ছে, মধ্যবিত্ত ট্যাক্স দিচ্ছে, ধনী শ্রেণীরা দিচ্ছে। এই ট্যাক্সটা নিয়ে গেলে 4,60,000 কোটি টাকা কি পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে? 3টা বছর পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের সহায়তায় 1 কিলোমিটারের রাস্তা হয়নি। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে
প্রত্যেক বছর 2500 কিলোমিটারের রাস্তা তৈরি হয়। আর উপরন্তু আমাদের সরকারের, রাজ্য সরকারের 1,60,000 কোটি টাকা আটকে রেখেছে। আজকে রাস্তাঘাট যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের এই ট্যাক্সের টাকা আমরা দিচ্ছি, আমরা কিসের জন্য দিচ্ছি? আজকে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের রাস্তাঘাট উন্নয়নের জন্য নিজের ভোট ফান্ড থেকে করতে হচ্ছে। তিনটা আমরা দেখলাম পদ্মশ্রী, আমার পদ্মশ্রী প্রান্তিক গ্রাম বাংলায় যেগুলো রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো এই রাজ্য সরকারের স্কিমে হয়েছে। মোটামুটি আজকে কালিয়াগঞ্জ ব্লকে 74টা রাস্তা পদ্মশ্রী ফান্ড থেকে আজকে রাজ্য সরকার দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গ ব্যাপী উন্নয়নের বন্যা হয়ে গিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 74টা অভিনব প্রকল্প চালু করেছে, যেই প্রকল্পে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। আর আপনারা দেখুন যে কেন্দ্র সরকার আজকে বলতেছে আমরা খুব ভালো পজিশনে আছে, আমাদের অর্থনৈতিক ইকোনমি খুব ভালো হয়েছে। আজকে যদি অর্থনৈতিক অবস্থা যদি ভালো হতো তাহলে কেন রেল বিক্রি করতে হলো? আগে আমরা রেল বাজেট দেখতাম, তারপর ফিনান্স বাজেট দেখতাম, এখন আমরা রেল বাজেট আমরা দেখি। এই সরকার আসার পর রেল বাজেট বন্ধ হয়ে গেছে। কেন? রেল বিক্রি হয়ে গেছে। আজকে সেল বিক্রি হয়ে গেছে, এয়ারলাইন্স বিক্রি হয়ে গেছে, এলআইসি বিক্রি হয়ে গেছে। আজকে আমরা কোথায় গেছি? তারপর বলতেছে বিদেশে নাকি আমাদের সম্মান বেড়ে গেছে। আরে বিদেশে যদি সম্মান বাড়ত, উনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন একটা ডলারের দাম ছিল 65 টাকা, আজকে কেন 83 টাকা পড়া হয়ে গেছে? উনি বলেছিলেন ওনার 2014-তে সব থেকে বড় মুদ্রা ছিল महंगाई এমনকি और चौकीदार हिसाब से आप लोग के घर का इच्छा करूंगा 10 বছরে উনি महंगाई কতটা কমিয়েছেন তার আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 2014-তে যখন উনি প্রধানমন্ত্রী শপথ নিলেন তখন একটা গ্যাসের দাম ছিল 412 টাকা, সেটা 1100 পার হয়ে গেছিল, এখন ভোটের সময় 1050। কেরোসিনের দাম ছিল 22 টাকা, সেটা এখন 85 টাকা হয়ে গেছিল, এখন 75 টাকা আছে। ডিজেল পেট্রোল যেটা 60 টাকা ছিল সেটা 110 টাকা হয়ে গেছে। তো চার দিক থেকে মানে महंगाई উনি বলেছিলেন কমাবেন, উল্টা 3 গুণ বাড়িয়ে। তারপর উনি বললেন ডিমনিটাইজেশনের সময়, নোটবন্দির সময় যে আমরা যে কালো টাকা আসবে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে, ঠিক আছে 15 লক্ষ টাকা উনি দিতে পারলেন না। আজকে কোটি কোটি লোক যে লাইনে লেগেছিল তার মধ্যে কয়েক হাজার লোকের প্রাণ চলে গিয়েছিল। তিনি বলেছিলেন চৌরাস্তায় দাঁড়িয়ে যেটা সাজা দিবেন আমি মাথা থেকে দেবো, আমরা সাজা দেবো না প্রধানমন্ত্রী, আমরা গরিবেরা জানি, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আমরা হিসাব আছে। আজকে প্রধানমন্ত্রী মানে ওই 15 লক্ষ কোটি টাকা কি হলো, কি ব্যাপারে হলো? 500,000 আপনি বন্ধ করবেন, 2000 চালু করবেন, ভালো কথা, আবার 2000 বন্ধ করবেন। তো 2000 চালু করা ঠিক না 2000 বন্ধ করা ঠিক আমরা কেউ জানি না। কারণ কালো টাকা উনি সরাতে গিয়ে 15 লক্ষ কোটি টাকা উনি কি হলো আমি জানি না। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড উনি কাউকে হিসাব দিলেন না, ওনার নিজের ওনার ওন ফান্ড। তো এই যে স্বৈরাচারী কি হচ্ছে, যে কোনো সময় একটা সময় টিভির সঙ্গে চলে এসছে, আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। তো এগুলো ঠিক ঠিক আজকে শুধু মিডিয়াতে ওনাকে দেখানো হচ্ছে, অন্য কিছু হচ্ছে। কিষাণ আন্দোলন দিল্লির বুকে 5 লক্ষ কিষাণ আন্দোলন করছে, তাদের উপর লাঠিচার্জ হচ্ছে, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, রেলপথে ফেলা হচ্ছে, কিন্তু সেগুলা দেখানো হচ্ছে না। একটা টিভি একটু দেখাতো এনডিটিভি, সেটাকেও আবার এই কিনে নিয়ে মানে ওরা দেখানো বন্ধ হয়ে গেছে। আজকে আমি একটাই কথা বলি যে আমাদের এবার কিন্তু অধিকারের লড়াই, তার সাথে সাথে এখন সিএ আর এনআরসি আমাদের দুই জগৎ চলছে। সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে আসামে আমরা দেখলাম 19 লক্ষ লোক আবেদন করলেন, তার মধ্যে থেকে 13.5 লক্ষ লোক আজকে ডিটেনশন ক্যাম্পে আছে, নিজের পরিচিত বাড়ি ছাড়া, চাকরি ছিল ওটাও চলে গেছে, কেননা 1972 সালে প্রমাণপত্র দিতে পারে। আজকে 1972 সালের প্রমাণপত্র আমি এমপি ক্যান্ডিডেট হয়েছি, আমার কাছে 95% লোকের কাছে সেই প্রমাণপত্রটা নেই। আজকে বলুন তো যে সিএ লাভ করেছে কিংবা এই আইনটা পাস করেছে তাদের কি 1972 প্রমাণপত্র ছিল? সেটা কে দেখেছে? আজকে যদি তাদের প্রমাণপত্র না থাকে তাহলে ওদের নাগরিকটা অবৈধ, অবৈধ নাগরিকটা
কোনোদিন আইন মানতে পারে না। তো এই জিনিসগুলো বন্ধুগণ বুঝতে হবে। আগামী দিনে মানে লড়াইটা, এই লড়াইটা কিন্তু বাড়ি বাঁচানোর লড়াই আছে, জমি বাঁচানোর লড়াই আছে, আর সিএ এনআরসি এই ধরনের আইনকে ছড়ে ধরা লড়াই আছে। এই লড়াই একমাত্র করছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলেছেন পশ্চিমবঙ্গের ভূখণ্ড ভূমিতে উনি যতদিন আছে এনআরসি আর সিএ লাগু হতে দেবেন না। তো আমার যেটা প্রতিবাদ রয়েছে এনআরসি আর সিএ এর বিরুদ্ধে, আমি এখান থেকে যদি সাংসদ হয়ে যাই তাহলে মোটামুটি সৈনিক হয়ে আমিও এনআরসি আর সিএ এর বিরুদ্ধে লড়বো। আর সমাজে যাতে বেরোজগারি দূরীকরণ হোক সেই সমস্যাটা আমি মেটাবো। এর জন্যই আমি এটাই বলবো 26শে এপ্রিল আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ যাতে 26শে এপ্রিল ঘাসের উপর জোড়াফল 2 নম্বর ভোটার টিপে আপনারা কৃষ্ণগণকে জয়যুক্ত করবেন, এই অঙ্গীকার রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। Hello.